চলে এলাম বাংলা ব্যাকরণের 100টি এপিসোডের মধ্যে 10 নম্বর এপিসোড নিয়ে। যে এপিসোডগুলো আমরা একে একে আলোচনা করছি এগুলো কিন্তু আপনাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই লাগবে। ইনফ্যাক্ট এখন যে ঝাড়খণ্ড টেট পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং সেখানে যে সাবজেক্টের আপনাদের পরীক্ষা দিতে হবে টেট পরীক্ষা পাশ করলে, সেখানেও কিন্তু যে ব্যাকরণগুলো আসবে সেগুলো কিন্তু এর মধ্যে থেকেই আপনারা পাবেন। বিহার স্টেট পরীক্ষার পর যে সাবজেক্টের পরীক্ষা দেবেন, এমনকি স্টেট পরীক্ষাতেও যে প্রশ্ন এসেছিলো এর মধ্যে থেকেই আপনারা কিন্তু পাবেন। পাশাপাশি আপনারা যারা এসএসসির জন্য, কেননা ঝাড়খণ্ড টেটের জন্য ফর্ম ফিল আপ করছেন, বিহারে স্টেট পরীক্ষা দিয়ে এসেছেন, তার রিসেন্ট খুব শীঘ্রই তার রেজাল্টও পাবলিশড হবে, যেহেতু অ্যান্সার লিস্ট পাবলিশড হয়ে গেছে এবং তারপরে বিপিএসসি 4.0 পরীক্ষা আসছে। তো আমি যে কথাটা বলতে চাইছি যে এসএসসিরও কিন্তু নতুন নোটিফিকেশান বা নিয়োগ হবে, কেননা সুপ্রিম কোর্টে কেসটা ডিলে হয়ে রয়েছে এবং একের পর এক হিয়ারিং ডেট ডিলে হয়ে যাচ্ছে। আমরা আপনাদের অপেক্ষা করতে বলছি, রিকোয়েস্ট করছি যে আপনারা ওয়েট করুন আগামী 6 আগস্ট পর্যন্ত। 6 আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কী বার্তা দেন, সেটা এসএসসি পর্ষদকেই বলুন কিংবা ছাত্রদের উদ্দেশ্যেই বলুন কিংবা যারা চাকরি হারাচ্ছে তাদের জন্যই বলুন, তো সেই বার্তার উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে এসএসসির পথ চলা, বা যদিও এখন এসএসসি পথ চলেনি, তারা ঘুমিয়ে রয়েছে যাকে বলে, তো কি হয় সেটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। তবে যে কথাটা আপনাদের বলতে চাইছি যে ব্যাকরণে যেগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু আপনাদের এসএসসির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আপনারা কিন্তু এসএসসির প্রিপারেশান শুরু করে দিন যদি আপনি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়ে থাকেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ব্যাপারে অলরেডি কলকাতা গেজেট একসময় পাবলিশড হয়ে গেছে 88তম লোকসভা নির্বাচনের আগেই, যদিও এখন তার কোনো আপডেট নেই, কিন্তু সেই আপডেট খুব শীঘ্রই আমরা পাবো এরকম আশা রাখি। সেই সঙ্গে পিএসসিরই আরেকটা শিক্ষক নিয়োগ এর পাশাপাশি রয়েছে স্কুল ইন্সপেক্টর নিয়োগ, সেখানেও কিন্তু আমরা খুব শীঘ্রই আপডেট পাচ্ছি। দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু সেই আপডেট যে কোনো মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখানে আমরা মেনলি ব্যাকরণের উপর 100টা এপিসোড নিয়ে আসছি, তারপরে আমরা একটু একটু করে সাহিত্যের ইতিহাস এবং টেক্সচুয়াল ব্যাপারগুলোর দিকেও যাব। আজকের এপিসোডে আমরা যে যে বিষয়গুলোর উপর আলোচনা করব সেগুলো একটু পারলে খাতায় নোট ডাউন করে রাখবেন কিংবা পারলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে গিয়ে সেখান থেকে পিডিএফ আকারে সংগ্রহ করে নিতে পারেন। প্রথম কোশ্চেন, কর্মকর্তার ভূমিকা পালন করে যে বাচ্চে, সঠিক উত্তর কি? যেখানে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্তার অনুপস্থিতির কারণে কর্ম কি করে, সেই কর্তার ভূমিকাটা পালন করে, অর্থাৎ কর্ম এখানে কর্তা স্থানীয় দায়িত্ব পালন করে। যে বাচ্চে তাকে কি বলা হয়? কর্তৃবাচ্য, ভাববাচ্য। কর্তৃবাচ্য দেখুন হবে না, কেননা এখানে তো কর্তৃবাচ্য মানে কর্তা তো নেই, কর্ম তো কর্তার হয়ে কাজ করছে। ভাববাচ্যটাও হবে না। আর কর্মবাচ্য সেটাই যেখানে কর্মের প্রাধান্য থাকে, এটা হবে কর্মকর্তৃবাচ্য, সঠিক উত্তর। নেক্সট, বাক্যের অর্থ অনুসারে রূপান্তরের সময় মূল বাক্যের ভাষারীতিটি কি হয়? সম্পূর্ণ পরিবর্তিত হয়, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। একজন কমেন্ট করেছিলেন দর্শক বন্ধু, যিনি বলছেন যে নতুন এসএলএসটি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে একটু বলুন। দেখুন, এখন যা পরিস্থিতি যে ভোট আসছে, এখন নতুন করে নোটিফিকেশান আসবে কিংবা ভোট চলে গেল, এবারে তার মানে ভোটের আগে যেভাবে মুখ্যমন্ত্রী বলছিলেন 10 লক্ষ চাকরি রেডি আছে, সেটা ভোটের আগেও যেমন বলেছিলেন, ভোটের পরে অর্থাৎ যে 21শে জুলাই ধর্মতলায় যে সমাবেশ হলো, জনসমাবেশ, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীকে ওই একই কথা বলতে শুনলাম যে 10 থেকে 12 লক্ষ বা 15 লক্ষ যাই হোক না কেন 10 লক্ষ চাকরি আমার রেডি আছে। এবং এমনকি সেটা আমরা লোকসভাতেও শুনেছি, বিধানসভার সমাবেশেও, সেখানে কিন্তু পার্লামেন্টেও একাধিকবার বলেছে, কিন্তু সেই 10 লক্ষটা 10 লক্ষই রয়ে গেছে, সেটা কিন্তু নিয়োগ হয়ে গিয়ে সেটা আর কমছে না। তো যাই হোক, মেন কথা যেটা যে আপনি বলছেন যে নতুন নোটিফিকেশান কবে আসতে পারে, এসএসসি কবে হতে পারে, সে ব্যাপারে বলতে গেলে বলা চলে যে ভোটের সঙ্গে এসএসসি হওয়া না হওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা প্রমাণিত হয়ে গেছে যে এসএসসি না করেও কিন্তু ভোটে জেতা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথায় আসি, নতুন নোটিফিকেশান কবে হবে এটার উত্তর দিতে গেলে বলা চলে নতুন নোটিফিকেশান হওয়ার ক্ষেত্রে কোনো রকম কিন্তু সরকারের পক্ষে কোনো রকম বাধা নেই। আমরা যদি একটু পিছিয়ে গিয়ে দেখি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতির আসনে ছিলেন, বর্তমানে তিনি সেই আসন থেকে পদত্যাগ করে বর্তমানে বিজেপির
এমপি হয়েছেন। যাই হোক, তিনি যখন সেই আসনে ছিলেন তখন কিন্তু তিনি এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছিলেন এবং এসএসসির আইনজীবীকেও জিজ্ঞাসা করেছিলেন যে নতুন করে এসএসসি বা এসএলএসটি হওয়ার ক্ষেত্রে কোনো কি বাধা রয়েছে। তখন কিন্তু সরাসরি উত্তর দিয়েছিলেন কোনো রকম দ্বিধা না করে, এবং এটাই সঠিক তথ্য যে নতুন করে এসএসসি বা এসএলএসটি হতে রাজ্য সরকারের কাছে কোনো রকম কিন্তু বাধা নেই। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, 2016-র যে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে সেটাকে এমনভাবে সামনে প্রকাশ করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে, সকল ক্যান্ডিডেট বা মানুষ বা সাধারণ মানুষ ভাবছে যে ওইটার ওপরেই কিন্তু ভিত্তি করছে নতুন করে এসএলএসটি হওয়া না হওয়া। অ্যাকচুয়াল কিন্তু তা নয়। নতুন এসএলএসটি হতে কিন্তু কোনো রকমভাবে বাধা নেই। এটা হলো প্রথম কথা। তাহলে আপনার প্রশ্ন যেটা যে নতুন এসএলএসটি তাহলে কবে হতে চলেছে, নতুন এসএলএসটি কবে হবে সেটা কিন্তু এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেননা মুখ্যমন্ত্রী যদিও বলছেন যে আমরা চাকরি দিতে রাজি আছি, কিন্তু সে কথার উপর ভরসা করা মোটেই চলে না। আর যেখানে মুখ্যমন্ত্রীর উপর কথা ভরসা করা চলে না, শিক্ষামন্ত্রীর কথার মধ্যে কোনো ভিত্তি নেই, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এক কথায় কিন্তু উত্তর দেওয়া যায় না যে এসএলএসটি কবে হতে পারে। তাহলে এখন উত্তর কী দাঁড়াচ্ছে? উত্তর এটাই, সেই নির্ভর করতে হচ্ছে আমাদেরকে সুপ্রিম কোর্টের ওপর। এতদিন আমরা কিন্তু হাইকোর্টের দিকে তাকিয়েছিলাম, কিন্তু হাইকোর্ট তার ন্যায় দিয়েছে, বিচার দিয়েছে, এবং হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল লোকসভা নির্বাচনের গণনার 19 দিনের মধ্যেই বা 19 দিন পরেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে, নতুন করে নিয়োগ করতে হবে। এবং সেই মোতাবেক কিন্তু 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিলেন, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সর্বত্রই। কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার বর্তমানে চলে গেছে হাইকোর্টকে ছাড়িয়ে সুপ্রিম কোর্টে। আবার সুপ্রিম কোর্ট সেটাকে নতুন করে ঢেলে সাজাচ্ছে। এখন সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা কী চিন্তা ভাবনা করছে সেদিকে তাকাতে হবে। কেননা নতুন করে এসএলএসটি হওয়ার ব্যাপারে বা করার ব্যাপারে পর্ষদ অর্থাৎ এসএসসি বোর্ড কিংবা রাজ্য সরকার কেউই কিন্তু উৎসাহী নয়, আগ্রহও দেখাচ্ছে না। তাহলে আমাদেরকে নির্ভর করতে হবে সুপ্রিম কোর্টের ওপর। কেন করতে হবে? এতক্ষণ তো আমরা বললাম যে সুপ্রিম কোর্টের উপরে যে এই ব্যাপারগুলো রয়েছে সেগুলো করা যায় না, নতুন করে এসএলএসটি হতে কোনো রকম বাধা নেই। তাহলে কেন এই কথাটা বলছি? কেননা যেখানে নতুন করে এসএলএসটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করতে হচ্ছে। কেননা হাইকোর্টের যেমন বিচারপতি সমগ্র চাকরির প্যানেলটা বাতিল করে দিয়ে বলেছে যে ওই শূন্য পদে নতুন করে নিয়োগ করতে, এবং সেখানে কিন্তু নতুন করে নিয়োগ হওয়া মানে নতুন করে ক্যান্ডিডেটরাও কিন্তু যারা 25,753 রয়েছে তারাই কিন্তু নয়, সেই সঙ্গে বর্তমানে যারা বেকার যুবক যুবতী রয়েছে তারাও কিন্তু এর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে থাকবো এই কারণেই, কেননা সুপ্রিম কোর্টে এই কেসটার যখন ফাইনাল আউটকাম হবে বা ফাইনাল জাজমেন্ট হবে, অ্যাকচুয়াল যারা সাদা খাতা দিয়ে জমা দিয়েছে, ওএমআর সিট ম্যানিপুলেশন করেছে কিংবা টাকা দিয়ে চাকরি পেয়েছে কিংবা ওএমআর বিকৃত করেছে ইত্যাদি হাজারো সমস্যা, তো সেই সমস্যার কারণে যাদের চাকরি যাবে সেই শূন্য পদে দ্রুত নিয়োগ করার নির্দেশ দেবেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আর তৎক্ষণাৎ কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে রায়দান, ফাইনাল জাজমেন্ট, সেটাকে অগ্রাহ্য করার কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ আছে, যদি সেটাকে আবার রিভিউ পিটিশন করে। তো যাই হোক, যেটা হোক সেটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। তো কতদূর কি জল গড়ায় সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। তো আপাতত যে কথাটা বলছি যে আপনি যে প্রশ্ন করেছেন যে নতুন করে এসএলএসটি হওয়ার সম্ভাবনা কতটা, সেক্ষেত্রে বলবো সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা হচ্ছে সেখান থেকে কী তথ্য আসছে সেদিকে লক্ষ্য রাখুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলকেও ফলো করুন। যে তথ্য আসুক সেগুলো একে একে আপনাদের দেবো। আজকে আমরা যদিও ব্যাকরণ নিয়ে আলোচনা করছি, আপনাদের কথা প্রসঙ্গে, আপনাদের কমেন্টের প্রসঙ্গে কিন্তু এই উত্তরটা দিলাম। তো আমরা আবার আমাদের মূল আলোচনায় চলে যাব। এখানে যেটা বলা হয়েছে যে বাক্যের অর্থ অনুসারে রূপান্তরের সময় মূল বাক্যের ভাষারীতিটি কী হয়? সম্পূর্ণ পরিবর্তিত হয়। বেশ, এবারে আসি নেক্সট কোয়েশ্চেন। দহরম শব্দটি হলো কী শব্দ? শব্দভাণ্ডার থেকে আমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে, এটা কী শব্দ, ওটা কী শব্দ, অর্থাৎ কোন ভাষা থেকে এসেছে। এখানে রয়েছে হিন্দি, আরবি, ইংরেজি, ফার্সি। সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ ফার্সি। নেক্সট, পরিমিত প্রকৃতি প্রত্যয় করলে হয় কি? পরিযোগমিত, পরযোগমিত, পরিপূর্বক মা যোগ ত, নাকি পরিপূর্বক মা যোগ ইত? সঠিক উত্তর রয়েছে অপশান সিতে অর্থাৎ পরিপূর্বক মা যোগ ত ইজকাল টু পরিমিত। নেক্সট আসি, ফুল সন্ধ্যার বাতাসে রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য, অর্থাৎ রেখাঙ্কিত বলতে ফুলের নিচে আন্ডারলাইন করা রয়েছে, আমাদেরকে খুঁজে নিতে হবে এটা কোন প্রকার বিশেষ্য। আমরা এর সংজ্ঞাতেই জানি যে বিশেষ্য বলতে কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তি, বস্তু ইত্যাদি। তো এখানে ফুল সন্ধ্যার বাতাসে
রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য, এখানে কি রয়েছে জাতিবাচক অনেকে কিন্তু করে ফেলবেন, কিন্তু এটা হবে না। কেমন অবস্থা তো হচ্ছেই না। আর এটা কি আছে সংজ্ঞাবাচক নাকি বস্তুবাচক? দেখুন ফুল কিন্তু একটা বস্তু, কেমন স্বাভাবিকভাবেই কিন্তু এটা বস্তুবাচক। এগুলো কিন্তু একটু ধরতে হবে, কাছাকাছি থাকে কিন্তু। দেখুন এখানে যে অপশানগুলো রয়েছে অনেকটাই কাছাকাছি রয়েছে। ফুল বলেছে, এটা পার্টিকুলার টগর ফুল, জুঁই ফুল, বেল ফুল, জবা ফুল সেটা কিন্তু বলেনি, তাহলে অনেকে কিন্তু এটা জাতিবাচক বা শ্রেণীবাচকে করে ফেলেন, কিন্তু না, এটা সঠিক উত্তর রয়েছে কিন্তু এটা বস্তু। ফুল একটা বস্তু, স্বাভাবিকভাবেই ফুল সন্ধ্যার বাতাসে, এটা বস্তুবাচক বিশেষ্যের উদাহরণ। ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষণ অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে। এখানে বিশেষ্য হচ্ছে খাঁচা, আর তার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে কি প্লাস্টিক শব্দটির দ্বারা বা পদটির দ্বারা। এই জানেই বলেছে রেখাঙ্কিত পদটি এই যে বলেছে। তো আমাদেরকে খুঁজে নিতে হবে এটা কোন প্রকার বিশেষণ। দেখুন খাঁচাটা প্লাস্টিকের, অর্থাৎ প্লাস্টিক দিয়ে তৈরি, অর্থাৎ খাঁচাটা তৈরির পেছনে কোন কী উপাদান রয়েছে না প্লাস্টিক, অর্থাৎ এটা কিন্তু একটা উপাদানবাচক বিশেষণ। বিশেষণের বিশেষণ তো হবে না, কেননা এটা দুটোর মধ্যে যদি গুণ বোঝাতো তাহলে হতো, স্বাভাবিকভাবে এটা নয়। বিশেষ্যের বিশেষণ অনেকে কিন্তু করে ফেলতে পারেন, কেননা এটা খাঁচাটা হচ্ছে বিশেষ্য আর প্লাস্টিকটা হচ্ছে তার বিশেষণ, কিন্তু এটা নয়। এই কারণেই কিন্তু এই অপশানটা দেওয়া রয়েছে, আপনাকে সঠিক উত্তর ভেবে নিতে হবে। এখানে যে অবস্থাবাচক রয়েছে, অবস্থাবাচক তো হবে না স্বাভাবিক, আপনার অপশান দুটোর মধ্যে কিন্তু আপনাকে ট্রাই হয়ে যাচ্ছে। এটা হলো উপাদানবাচক বিশেষণ, কারণ খাঁচাটা কিন্তু প্লাস্টিক দিয়ে নির্মিত। যত দেখি তত দর্শন পিপাসা শতগুণ বাড়ে, এটা সেই হিমালয় দর্শন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। কিন্তু দেখুন রেখাঙ্কিত পদগুলি যে ধরনের সর্বনাম, দেখুন যত তত, যেমন তেমন, যখন তখন, এগুলো কি হয় সাপেক্ষ, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। আত্মবাচক কি করে হবে? আত্মবাচক যদি আমি নিজে এই যে ব্যাপারগুলো আসে তখন কিন্তু আত্মবাচক আসে, স্বাভাবিকভাবে এটা হচ্ছে না। পারস্পরিকটা ক্ষেত্রে অনেকে করে ফেলেন, কিন্তু পারস্পরিক হবে না। আর ব্যক্তিগতটা তো নয়ই, এটা তো বলার কিছু নেই। পারস্পরিক অনেকে করে ফেলেন, কিন্তু পারস্পরিকটা কিন্তু হবে না। এখানে সঠিক হচ্ছে যত তত, যেমন তেমন, যখন তখন ইত্যাদি বোঝালে এটা হয় সাপেক্ষ সর্বনাম। ক্রিয়া বিভক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়? ডেটাবেস কোয়েশ্চেন, সরাসরি উত্তর দিয়ে দেবো। সঠিক উত্তর রয়েছে দেখুন অপশান সিতে। আমরা এখানে অপশান সি, এই যে উত্তরগুলো এখানে ডান দিকে অ্যান্সারগুলো এখানে কিন্তু মেনশান করে দিয়েছি, অসুবিধে কিছু নেই। অপশান সি এখানে সঠিক উত্তর, অর্থাৎ ক্রিয়া বিভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়। আবারও ঠিক একইভাবে অসমাপিকা ক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায়? না 4টি ভাগে ভাগ করা যায়। বেশ, নেক্সট কোয়েশ্চেন, আজকের এপিসোডের শেষ আলোচনা। আমরা 10টা করে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। ভিডিও কেমন লাগছে, ইনফরমেটিভ হলে আপনারা অবশ্যই প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন। কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যেটি সংস্কৃত অব্যয়ের উদাহরণ নয় বলেছে, অর্থাৎ কোনটা নয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ভুলটা কোন রয়েছে সেটা দেখে নিতে হবে। অপশান এ আমরা সঠিক উত্তর পাচ্ছি, অর্থাৎ যেন। সংস্কৃত অব্যয় দেখুন এখানে নতুবা হবে, রে হবে, এবং হবে। অব্যয় বলতে যার কোনো ব্যয় নেই, যা কোনো অবস্থাতেই পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, তাকে বলা হচ্ছে অব্যয়। সেই অব্যয় যেমন আমাদের বাংলা ভাষাতে, বাংলা শব্দভাণ্ডারে আছে, ঠিক একইভাবে সংস্কৃত ভাষা, সংস্কৃত শব্দভাণ্ডারেও কিন্তু এই অব্যয় রয়েছে। সংস্কৃতে যা রয়েছে বাংলায় তাই রয়েছে প্রায় বলা চলে, কেননা সংস্কৃত বাংলা ভাষার জননী। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো আজকের এপিসোডে আমরা এই মেন 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমরা এই ব্যাপারে আরও বিভিন্ন প্রশ্ন উত্তর এমসিকিউ প্যাটার্নে ব্যাকরণ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আসবো, যেগুলো বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো পারলে আপনারা এগুলো টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারেন, কিংবা একটু 10টা প্রশ্ন রয়েছে আপনারা টুকে খাতায় রেখে দিতে পারেন, মাঝে মাঝে চর্চা করবেন, দেখবেন আমার বিশ্বাস আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। দেখবেন পরীক্ষায় এগুলোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। 100টা এপিসোড আমরা আলোচনা করব, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য বিজন। থ্যাংক ইউ।